রুশ পাইপলাইনের গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধে চূড়ান্ত অনুমোদন ইইউর। কার্যকর 2027 সালের জানুয়ারিতে চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না মন্তব্য জেলেনস্কির। তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে 20, বিদ্যুৎহীন 8 লাখ মানুষ, 11,000-এর বেশি ফ্লাইট বাতিল। কানাডায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, কমলা সতর্কতা জারি। ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত, আক্রমণ হলে কঠোর জবাবের হুমকি তেহরানের। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহর মোতায়েনের পাল্টা হুঁশিয়ারি। গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস, সংগঠনটির সহযোগিতার কথা স্বীকার ট্রাম্পের। রাফা ক্রসিং খোলা ও মানবিক সহায়তা বাড়ানোর দাবি বাসিন্দাদের। এবং যুক্তরাষ্ট্রের মিনেসোটায় গুলিতে নার্সের মৃত্যুর ঘটনায় আদালতের দ্বারস্থ স্থানীয় প্রশাসন, বিক্ষোভের মুখে সরানো হচ্ছে বিতর্কিত কর্মকর্তা বোভিনোকে। যুক্তরাষ্ট্র জুড়ে শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 8 লাখ বাসিন্দা, বাতিল করা হয়েছে 11,000-এর বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে টেক্সাস পর্যন্ত ঝড়ের প্রভাব সামলাতে জরুরি ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। একই অবস্থা বিরাজ করছে প্রতিবেশী দেশ কানাডাতেও। তীব্র তুষারঝড় ও হাড় কাঁপানো শীতে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের ওহাইও ভ্যালি, মিড সাউথ ও নিউ ইংল্যান্ড জুড়ে আঘাত হানে ভয়াবহ শীতকালীন ঝড়। ভারী তুষারপাত ও প্রবল ঠান্ডায় দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়ে। তুষারঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিউ ইয়র্ক, টেনেসি, লুইজিয়ানা, কানসাস, পেনসিলভানিয়া ও টেক্সাসে প্রাণহানি হয়েছে। শুধু নিউ ইয়র্কই কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছে সিটি হল। অনেক স্থানে বরফ পরিষ্কারের সময় অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। বিদ্যুৎ সরবরাহেও বড় ধাক্কা লেগেছে। সারা দেশে একই সময় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ গ্রাহক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেনেসি, মিসিসিপি ও লুইজিয়ানা। বিভিন্ন রাজ্যে জরুরি ওয়ার্মিং সেন্টার খোলা হয়েছে এবং বয়স্ক গৃহহীনদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, 5,000-এর বেশি স্যানিটেশন কর্মী ও 2,500 যন্ত্রপাতি নামানো হয়েছে। শহরের সব সড়ক পরিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আরও একদিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মেয়র। এদিকে স্থানীয় সময় রোববার কানাডার বড় একটি অংশে তীব্র তুষারঝড় ও শৈত্যপ্রবাহ আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, সড়ক যোগাযোগে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। অনেক এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে। বেশ কয়েকটি অঞ্চলে কমলা সতর্কতা জারি করে পরিবেশ দপ্তর। পূর্বাঞ্চলীয় অন্টারিও প্রদেশে টানা 10 ঘন্টার বেশি সময় ধরে তুষারপাত হয়। রাজধানী অটোয়ায় স্থানীয় সময় সোমবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দিনের বেলা গাড়ি পার্কিং নিষিদ্ধ করে স্থানীয় সরকার। দেশটির সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও এর ব্যাপক প্রভাব পড়ে। জাপানের উত্তরাঞ্চলের দ্বীপ হোক্কাইডোতে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। সাপ্পোরো ও চিতোস শহরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে যান চলাচল। বরফে আটকে পড়েছে বাস, থমকে গেছে ট্রেন। বিমানবন্দরে রাত কাটাতে বাধ্য হয়েছেন হাজারো যাত্রী। ভারী তুষারপাতে ঢেকে গেছে জাপানের হোকাইডোর রাজধানী সাপ্পোরো। ভারী তুষার ঝড়ে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। বরফে ঢেকে যায় প্রধান সড়কগুলো, যান চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানায় স্থানীয় কর্তৃপক্ষ। প্রাদেশিক রাজধানী সাপ্পোরোতে স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত 1 মিটারের বেশি তুষারপাত রেকর্ড করা হয়। জাপান আবহাওয়া সংস্থার সাপ্পোরো আঞ্চলিক দফতর জানায় এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ তুষারপাতের একটি। রোববার শতাধিক ট্রেন চলাচল বিলম্বিত বা বাতিল হয়। সোমবারও কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। বরফ জমে যাওয়ায় রেললাইন পরিষ্কারের সময় লাগছে বলে জানানো হয়। এতে বিপাকে পড়েন যাত্রীরা। আমি এখানে 6 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এখন ট্রেন আসার আশাই ছেড়ে দিয়েছি। নিউ চিতোসে বিমানবন্দরে বাতিল হয় 50টির বেশি ফ্লাইট। এতে প্রায় 7,000 যাত্রী বিমানবন্দরেই রাত কাটাতে বাধ্য হন। ইরানে হামলা হলে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহর মোতায়েনে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। এমনকি ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ। ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না বলে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই এই অবস্থান পুনর্ব্যক্ত করল আবুধাবি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের একটি নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অথচ আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। সংযুক্ত আমিরাত বলছে সংলাপ, উত্তেজনা প্রশমন ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাই বর্তমান সংকট মোকাবিলার সেরা পথ। উত্তেজনার জবাবে ইরানও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে আগের চেয়েও কঠোর ও যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে। এমনকি ইরাকি ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সতর্ক করে বলেছে ইরানে হামলা হলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ। সংগঠনটির নেতা শত্রুপক্ষকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। একই সময় দেশটির ভেতরে চলমান বিক্ষোভ দমন, গণগ্রেপ্তার ও প্রায় 3 সপ্তাহের ইন্টারনেট বন্ধ নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইউরোপীয় পার্লামেন্ট ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়েছে এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। ইতালি ইউরোপীয় ইউনিয়নে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব তুলবে বলে জানিয়েছে। সহযোগিতার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই শর্ত অনুযায়ী রাফা ক্রসিং খুলে দেয়া ও মানবিক সহায়তা বাড়ানোর দাবিতে সরব গাজার বাসিন্দা ও ফিলিস্তিনি নেতারা। অন্যদিকে গাজা, পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। গাজায় আটক থাকা শেষ ইসরায়েলি বন্দী রান গিভিলির মরদেহ উদ্ধার করে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর প্রশ্ন উঠেছে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি আদৌ মানবে কিনা ইসরায়েল। চুক্তির প্রথম ধাপে রাফা সীমান্ত খুলে দেয়া ও পর্যাপ্ত ত্রাণ প্রবেশের কথা থাকলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। গাজার বাসিন্দারা মধ্যস্থতাকারীদের প্রতি চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন যাতে চিকিৎসার প্রয়োজনে যাতায়াত ও মানবিক সহায়তা নিশ্চিত করা যায়। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন মরদেহ উদ্ধারে হামাস সহযোগিতা করেছে। যদিও তিনিও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে নিরস্ত্রীকরণের দাবি পুনরায় তুলে ধরেছেন। ফিলিস্তিনি নেতারা বলছেন এই অবস্থায় রাফা বন্ধ রাখার বা গাজায় হামলা চালানোর আর কোনো অজুহাত নেই ইসরায়েলের। তবে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে ইসরায়েলি গোলাবর্ষণ এবং অধিকৃত পশ্চিম তীরে স্কুল খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরে নির্বিচার আটক, বল প্রয়োগ ও সহিংসতার সবচেয়ে বড় শিকার ফিলিস্তিনি পুরুষ ও কিশোররা। একই সঙ্গে জাতিসংঘের লেবানন অভিযোগ করেছে গত 3 মাসে ইসরায়েল 2000-এর বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানিয়েছে বর্তমানে সাংবাদিক ও ত্রাণকর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা। যুদ্ধ শুরুর পর 230 জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং গণমাধ্যম কর্মীদের সুরক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি। রাশিয়ার পাইপলাইন গ্যাস ও LNG আমদানি নিষিদ্ধের জন্য চূড়ান্ত অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন। নতুন আইন অনুযায়ী 2027 সালের জানুয়ারিতে LNG এবং পাইপলাইন গ্যাসের পুরো নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংযুক্ত আরব আমিরাতে বৈঠকের পর কোনো সিদ্ধান্ত নেওয়ার এখন সময় নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। জবাবে চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই পাল্টাপাল্টি ড্রোন হামলা অব্যাহত রেখেছে দুপক্ষই। ইউক্রেন জানায় 138টি রুশ ড্রোনের মধ্যে 110টি ধ্বংস করা হয়েছে, বাকি 21টি লক্ষ্যভেদ করেছে। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে হামলায় আহতের পাশাপাশি বেশ ক্ষতিও হয়েছে। এর মধ্যেই বৈঠক নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন আলোচনার প্রাথমিক বা কোনো সিদ্ধান্ত নেয়ার সময় এখন নয়। ভূখণ্ড ভাগাভাগি নিয়ে রাশিয়ার দাবি এখনো মূল বিষয়। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনো সংশয় রয়েছে। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না। রাশিয়া একমাত্র যুদ্ধের জন্য দায়ী। তিনি ইউক্রেনীয় ও রুশ দলগুলোকে আবারও সাক্ষাতের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল স্থানীয় সময় সোমবার রাশিয়ার পাইপলাইন গ্যাস ও LNG আমদানি নিষিদ্ধের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বিধি প্রকাশের একদিন পরই আইন কার্যকর হবে, তবে বিদ্যমান চুক্তিগুলোতে রূপান্তরের জন্য সময় দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী জাতীয় কর্তৃপক্ষকে প্রতিটি গ্যাসের উৎপাদন দেশ যাচাই করতে হবে যাতে নিষেধাজ্ঞা এড়ানো না যায়। EU দেশগুলোকে 1 মার্চের মধ্যে জাতীয় বৈচিত্র্য পরিকল্পনা জমা দিতে হবে এবং বাকি রাশিয়ান গ্যাস প্রতিস্থাপনের চ্যালেঞ্জ নির্ধারণ করতে হবে। এদিকে ইউক্রেনকে নতুন করে সেনা ও অবকাঠামো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত না হলে কোনো চুক্তি কার্যকর হবে না। অন্যদিকে রাশিয়া ইরানের থেকে 350টির বেশি ফাতাহ 360 ক্ষেপণাস্ত্র পেলেও ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ব্যবহার করেনি বলে নিশ্চিত করেছে কিয়েভ। অভিবাসন অভিযান ঘিরে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। আইসিই অভিযানে নার্সের মৃত্যুর পর আদালতের দ্বারস্থ হয়েছে স্থানীয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস থেকে ওয়াকআউট করেছে। এই পরিস্থিতিতে মিনেসোটায় পাঠানো হয়েছে ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক শীর্ষ কর্মকর্তা টম হোম্যানকে।
এরই মধ্যে হোয়াইট হাউস বলছে তদন্ত চলছে, তবে অভিযান বন্ধ হবে না। যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের টুইন সিটিজ ক্যাম্পাসে আইসি উপস্থিতির প্রতিবাদে ক্লাস বর্জন করে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। আইসি আউট ও ইমিগ্রেন্টস আর ওয়েলকাম হিয়ার স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা জানায় সাম্প্রতিক অভিযানের কারণে অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। সংগঠকদের অভিযোগ, ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় অভিবাসন কর্মকর্তারা অবস্থান করায় আতঙ্ক আরও বেড়েছে। শনিবার মিনিয়াপলিসে কেন্দ্রীয় অভিবাসন এজেন্টদের গুলিতে নিহত হন নার্স অ্যালেক্স প্রেট্টি। প্রশাসনের দাবি আত্মরক্ষায় গুলি চালানো হয়েছিল, তবে রয়টার্সের ভিডিওতে দেখা যায় প্রেট্টির হাতে বন্দুক নয়, ছিল একটি মোবাইল ফোন। ঘটনাটি নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি, FBI এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন আলাদা তদন্ত শুরু করেছে। ঘটনার পর মিনেসোটার স্থানীয় সরকার আদালতে আবেদন করে রাজ্যে অতিরিক্ত 3000 আইসি এজেন্ট মোতায়েন বন্ধের অনুরোধ জানায়। অ্যাটর্নি জেনারেলের দপ্তরের আইনজীবীরা বলেন, এই অভিযান অঙ্গরাজ্যের রাস্তায় সহিংসতা ছড়াচ্ছে। তবে কেন্দ্রীয় বিচারক ইঙ্গিত দেন, জেলা আদালতের আদেশে পুরো অভিযান বন্ধ করা আইনি দিক থেকে কঠিন হতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটায় পাঠান সীমান্ত বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জার টম হোমানকে। হোমান সরাসরি তাকে রিপোর্ট করবেন এবং আইসি অভিযানের তদারকি করবেন। হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট রাস্তায় প্রাণহানি চান না, তবে ডেমোক্র্যাট নেতৃত্বকেই তারা এই সংকটের জন্য দায়ী করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে ডিসকম্বুলেটর নামে একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কারাকাসের উপর ওয়াশিংটনের হস্তক্ষেপে বিরক্তি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নির্দেশ আর মানা হবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিকোলাস মাদুরোকে আটক করতে ভেনেজুয়েলায় ডিসকম্বুলেটর নামে একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই অস্ত্র শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করেছিল। যদিও জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলছেন, এটি সাইবার সরঞ্জাম, শব্দ ব্যবস্থা ও অন্যান্য সক্ষমতার সমন্বিত ব্যবহার হতে পারে। 3 জানুয়ারি অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামের অভিযানে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। শুরুতে রাডার, যোগাযোগ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়। অভিযানে 150টির বেশি যুদ্ধ ও নজরদারি বিমান এবং ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করা হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক নেতৃত্ব। অভিযানের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। যদিও অভিযানের তীব্র নিন্দা জানিয়ে কলম্বিয়ার বোগোতায় এক সম্মেলনে লাতিন আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি একে সার্বভৌমত্বের উপর হামলা বলে আখ্যা দেন। ঘোষণাপত্রে একে নতুন ঔপনিবেশিক সহিংসতা উল্লেখ করে জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় যৌথ কৌশলের ঘোষণা দেয়া হয়। অন্যদিকে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ রাজনৈতিক সংলাপ ও জাতীয় ঐক্যের কথা বললেও যুক্তরাষ্ট্রের চাপের মুখে বন্দী মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। মানবাধিকার সংগঠন ফোরো পেনালের তথ্য অনুযায়ী জানুয়ারির শুরু থেকে 250-র বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এখনও 600-র বেশি বিরোধী নেতা ও কর্মী কারাগারে রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রায় 50 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। অবৈধ পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে স্থানীয় সময় রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। মাল্টার সশস্ত্র বাহিনী জানিয়েছে, শুক্রবার তিউনিসিয়ার উপকূলের কাছে একটি কার্গো জাহাজ থেকে উদ্ধার করা হয় এবং পরে চিকিৎসার জন্য মাল্টায় আনা হয়। গত সপ্তাহে স্বাধীন অভিবাসী সহায়তা গ্রুপ অ্যালার্ম ফোন জানিয়েছে, ভূমধ্যসাগরে প্রায় 150 জন মানুষ নিখোঁজ হয়েছে, যারা অন্তত 3টি নৌকায় করে তিউনিসিয়া থেকে যাত্রা করেছিল। তবে এখনও নিশ্চিত নয় যে এই নৌকাটি সেই নিখোঁজ নৌকাগুলোর মধ্যে একটি ছিল কিনা।